এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধ্বংস হবে নিশ্চিত। সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়তে চলেছে। এইদিকে ডক্টর ইউনূসের পতন হবে যে কোনো মুহূর্তে। সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ওনার এই প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি কি উত্তর দিবেন? বিশেষ করে এনসিপির নেতারা, জামাত তো পুরোনো খেলোয়াড়। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলেন, যারা এখন নতুন নাগরিক পার্টি করেছেন, তাদেরকে অনেকেই এর আগে ইনক্লুডিং শেখ হাসিনা বলছেন যে এরা জামাত শিবিরের লোক। এখন পরিস্থিতিটা এই দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে তারা ঘুরে ফিরে আবার জামাতে বা জামাতের বি টিম বলে পরিচিত এবি পার্টিতে আবার চলে যায় কিনা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা দেশের সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেনা প্রধানের বক্তব্যের একটা গুরুত্ব আছে। আজকে তার বক্তব্যকে অনেকেই কোট করেছেন। যেমন প্রথম আলো বলেছে, শান্তির দেশ চাই, হানাহানি চাই না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ছাত্রদের দল, সমন্বয়কদের দল, এই সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়তে চলেছে। সমন্বয়কদের রাজনৈতিক দল এনসিপি ধ্বংস হতে চলেছে। প্রিয় দর্শক মণ্ডলী, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর। সমন্বয়করা এবার ধ্বংস হবে নিশ্চিত। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পতন হবে যে কোনো মুহূর্তে। দর্শক মন্ডলী, আন্তর্জাতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ এসেছে। এইদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, সবকিছু মিলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল হতে চলেছে। আর বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। দর্শক, বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান আছেন এবং যারা তাদের দ্বিতীয় তৃতীয় ধাপের বিভিন্ন সারির নেতারা আছেন, আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে তাদের প্রত্যেকের বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি। কখনো চাঁদাবাজ, কখনো লুটেরা, অথবা কখনো আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই যে সংস্কার, এটা চলমান থাকবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির প্রথম সারির নেতারা। লম্বা একটু সময় পর জনাব তারেক রহমান আজকে যেই ভাষায় কথা বলেছেন, হ্যাঁ, থাকে না যে ঠান্ডা মানুষ গোসা হইলে বোঝা যায়, তবে তারেক রহমান তো আর ওই যে ধরেন সার্জিস অথবা হাসনাতদের মতন অথবা ইনকিলাবিন, আমার এই কথাটা খুব হাসিলে আসে, বাদ দেন, নাহিদের মতো, উনি তো এই ভাষায় কথা বলবেন না, উনি খুবই ঠান্ডা মাথায় কথা বলেন। তো কথাগুলোর শুরুটা কই থেকে আসছে? যে সংস্কার আগে নির্বাচন পরে যারা এই কথা বলছেন তাদের সমালোচনা করে তিনি বলছেন বিএনপি সংস্কার করবে কিনা। সেই সন্দেহ সংশয়ের কথা যারা বলছেন তাদের সেই সংশয় নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলছেন যে তারাই তো নির্বাচনের প্রার্থী হিসাবে ঘোষণা দিচ্ছে। আমরা কাকে দেখছি? সার্জিস, তারপর হচ্ছে যে কান্না মাসুদ ওরফে মাসুদ তুমি ভালো হয়ে যাও, হান্নান মাসুদ, অনেক নাম অর্জন করেছে ছেলেটা বিভিন্নভাবে, তেজি ছেলে। তো আরো অনেকে আছেন তারা যারা এরকম নিজেদেরকে ঈদের আগে আমরা দেখছি নির্বাচনে কেউ গাড়ির বহর, কেউ টমটমের বহর, কেউ তারপর হচ্ছে কি আরো যেন নিয়ে গেছে, হ্যাঁ আমি নাম জানি না। যাই হোক, তারেক রহমান বলছেন যে বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভেতরে বসে, বড় বড় দামি অফিসে বসে যারা সংস্কারের কথা বলছেন, আজকে যারা বলছেন এরা সবাই সুবিধাপ্রাপ্ত হয়। অর্থাৎ সরকার তাদের গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিচ্ছে, তারপরও মানে তার উপর বসে তারা সংস্কারের কথা বলছে। দর্শক, এই মুহূর্তে গতকালকে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা এবং নাগরিক ভাবনা একটা প্রোগ্রাম ছিল। সেখানে তিনি বলছিলেন যে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের পরে হওয়ার কথা বলছেন তারাই এখন প্রার্থী ঘোষণা করেছেন। আর তার বক্তব্য সংস্কার কোনো ব্র্যাকেট বন্দি কোনো বিষয় নয়, যে এতটুকু আসলে মানে প্রধান উপদেষ্টা যে বলছেন ছোট সংস্কার বা বড় সংস্কার দুইটা প্যাকেজ যেটা নিয়ে আসছেন, ওই কথাটাকে তিনি বোঝাচ্ছেন হয়তোবা যে এতটুকু হয়ে গেল। এটা একটা চলমান প্রক্রিয়া, যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে। তিনি জনগণের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখেছেন। সকলের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যারা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছেন পরে নির্বাচন, কিন্তু তারা তো দেখি ঠিকই বিভিন্ন জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে বেড়াচ্ছেন। বিএনপি তো এটি করছেন। এই দুইটা কাজ দুই দল করছে, এনসিপি এবং জামাত ইসলাম। জামাত ইসলামও নির্বাচন পরে চাচ্ছেন, সংস্কার আগে। কিন্তু আমার এলাকাতেও জামাতের যিনি আগামী দিনের এমপি প্রার্থী, ওনার নামটাম ঘোষণা হয়েছে, একটা পরিচয় চলে আসছে। এনসিপিও একইভাবে নিজেরা যারা ফ্রন্ট লাইনের খেলোয়াড় বা যোদ্ধা আছেন, ওয়ারিয়ার্স অফ জুলাই অগাস্ট, তো তারা বিভিন্ন জায়গায় নিজেদের উন্নয়নের গল্প শোনাচ্ছেন। আগামী দিনে গেলে তারা কি করবেন, এই যে বক্তব্যগুলো দিচ্ছেন, তারেক রহমান এক কথায় সবগুলো ঘায়েল করে দিচ্ছেন।
যে যদি নির্বাচন পরেই হয়, সংস্কার আগে হয়, তাহলে তোমরা কেন নির্বাচন নিয়ে প্রচারণা বিভিন্ন জায়গায় আসিফের আব্বা 10 লাখ টাকা অনুদান দিবে এলাকার মানুষের কাছে বলতেছে। তো এই যে বিষয়গুলা কথা না কথা এগুলোতে প্রশ্নবিদ্ধ। আমি বারবার বলি, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই উপদেষ্টা পরিষদ টোটালি ডিফারেন্ট একটা জায়গা। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একটা গ্লোবাল লাইট, আর বাকিরা যারা আছে লোকাল লাইট। মানে নিজেদের পকেট পুরানো, বদলি পদবি পদায়ন, তারপর বিভিন্ন হাউজিং এস্টেট, বড় বড় ব্যবসায়ী কোম্পানিগুলা আল হারামাইনে কেউ চিকিৎসা নিচ্ছেন বৌনিয়া, আবার কেউ গুলি খাইয়া মাথায় মরে যাচ্ছে, তার বাপ রিক্সা বিক্রি করা, গরু বিক্রি করাও বাঁচাইতে পারতেছে না। এগুলো আমরা দেখছি। কেউ খানদানি বড় লোক আছে। তো তারেক রহমানের এই বক্তব্যগুলার ওজন যদি বুঝতে পারেন, ওজন মানে যারা খুবই বড় ক্যারেক্টার হন, কথা বেশি বলেন না। বাংলা একটা কথা আছে, খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই তার সাজে বেশি, রূপের মাইয়া সাজে না। তবে আজকে সাজে। আমি দেখছি কোরিয়াতে ভাই প্রচুর টাকা খরচ করে, তবে যুগ বদলাইছে, কিন্তু কিছু জিনিস কিন্তু বদলায় নাই। তারেক রহমানের মতো যারা ক্যারেক্টার আছেন খুবই অল্পভাষী মানুষ, বাট দুই সেটটা যখন বলেন এগুলোর ওয়েট সেই লেভেলের হয়। ওনার এই প্রশ্নের জবাবে জামাত ইসলাম এবং এনসিপি কি উত্তর দিবেন? বিশেষ করে এনসিপির নেতারা, জামাত তো পুরোনো খেলোয়াড়। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলেন, যারা এখন নতুন নাগরিক পার্টি করেছেন, তাদেরকে অনেকেই এর আগে ইনক্লুডিং শেখ হাসিনা বলছেন যে এরা জামাত শিবিরের লোক। এখন পরিস্থিতিটা এই দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে তারা ঘুরে ফিরে আবার জামাতে বা জামাতের বি টিম বলে পরিচিত এবি পার্টিতে আবার চলে যায় কিনা। মানে ওই যে নদী, তার শেষ গন্তব্য কোথায়? সমুদ্রে। ঘুরে ফিরে সে সমুদ্রেই চলে যায়। এখন এই বৈষম্য বিরোধীদের স্থান আবার সেই জামাতে গিয়েই ঠেকবে কিনা, এবি পার্টিতেই ঠেকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠছে। মানে কেন প্রশ্ন উঠছে এটা ব্যাখ্যা করতে যদি যাই, প্রথম কথা হলো শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, যেটা এখন কেউ বলে না, কিন্তু এটা সত্য। তবে তার সমস্যা ছিল, তিনি 9-6 করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, জোর করে থাকতে চেয়েছেন, এবং শেষ দিকে অনেক আওয়ামী লীগারও দলের এই সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন। দুর্নীতি বেড়ে গিয়েছিল, শেখ পরিবার, হাইব্রিড, এইসব বিভিন্ন ইস্যু তৈরি হয়। শেষে দেখা গেছে খুদ ছাত্রলীগের অনেক লোক বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে। এবং এই সবকিছু মিলে 5 আগস্টের পর দেখা গেল যে ছাত্রদের কেউ কেউ জিরো থেকে হিরো হয়ে গেল, এবং বাংলাদেশের অনেক মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছিল। কারণ আওয়ামী লীগের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আওয়ামী লীগের অনেকেই চাচ্ছিলেন মনে মনে যে না, আওয়ামী লীগ সরকার এখন বিদায় হোক, অর্থাৎ রেড লাইনটা ক্রস করে ফেলছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে যারা ছাত্র, যারা হঠাৎ করে হিরো হয়ে গেল, তাদের অবস্থা হয়েছে গোবরে পদ্মের মতো। মানে হঠাৎ ক্ষমতা পেয়ে তাদের মাথা খারাপ, কি করবে না করবে, আজকে এর দিকে চোখ রাঙ্গায়, কালকে ওর দিকে রাঙ্গায়। মানে এটা একটা বিশ্রী অবস্থা হয়ে গেল। এখন আওয়ামী লীগের দিকে চোখ রাঙালে সেটা ঠিক আছে, আওয়ামী লীগ তো শত্রু, কিন্তু পরে দেখা গেল বিএনপির দিকেও রাঙ্গায়, এবং খুদ সেনাবাহিনীর দিকেও তারা রাঙায়। তারপরে হুট করে প্রেসিডেন্ট অপসারণ করে ফেলবে, সংবিধান বাতিল করে ফেলবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে। মানে চরম হটকারিতা দেখায় তারা। মানে ভাবখানা, মানে আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা এখন দেশের মালিক, আমরা যা বলবো সেটাই মানতে হবে, মানতে বাধ্য। তারপরও তাদের এই হটকারিতার পরও কিছু মানুষ ধৈর্যের সাথে তারপরেও মনে করে ঠিক আছে, পোলাপাইন মানুষ বুঝে নাই, ঠিক আছে একটা সময় আরো সময় কিছু দেই, তারা হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু তারা যেটা সবচেয়ে ভয়াবহ কাজ দেখায় সেটা হলো তারা ক্ষমতার লোভ দেখায়। প্রথম বাংলাদেশে কিন্তু এর আগে অনেক ছাত্র আন্দোলন হয়েছে, অনেক শহীদ হয়েছে, ত্যাগ হয়েছে, কিন্তু কোনো সময় ছাত্ররা ক্ষমতার লোভ দেখায়নি, ক্ষমতায় যায়নি ছাত্ররা। কিন্তু এই প্রথমবার তারা ক্ষমতার লোভ দেখায় এবং তারা ক্ষমতায়ও যায়। এখন তারা নতুন দল করছে নাগরিক পার্টি, এবং এই নাগরিক পার্টি করে মানে বড় লোকদেরকে তারা 5 স্টার হোটেলে নিয়ে খাওয়ায়, আবার গরিবদেরকে তারা ইফতার করায় ওই সরোয়ার্দী উদ্যানে লাইন ধরাইয়া। মানে এটা নাকি বৈষম্য বিরোধী। তারপরে এই যে বড় লোকদের খাবারের বিল, ইফতারের বিল কোটি টাকা দেয়, কিন্তু টাকার উৎস বলে না, এত টাকা কোথায় পায়? তোমরা টিউশনি করে চলছো কয়েকদিন আগে, এত টাকা কোথায় পাইলা? এবং তোমরা যদি নতুন ধারার রাজনীতিতে বিশ্বাস করো, তাহলে সেটাই হবে সত্যিকারের বেটাগিরি। কিন্তু এই বেটাগিরি দেখানোর ক্ষমতা তোমাদের নেই, এটা প্রমাণিত হয়েছে। এখন সেই বেটাগিরিটা হতো যদি তোমরা ওই ভিআইপি লোকদেরকে ঘাসের উপর বসাইয়া ছোলা মুড়ি পেঁয়াজু দিয়ে ইফতার করাইয়া, ঠান্ডা পানি দিয়ে ইফতার করাইতা, তাহলে বুঝতাম যে ঠিক আছে, তোমাদের বেটাগিরি আছে। কিন্তু তোমরা যেটা করছো সেটা হলো বুর্জুয়াগিরি, তোমাদের চিন্তা ভাবনাই বুর্জুয়াগিরি। এবং তোমরা বলছো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এগুলো পুরনো সেকেলে বস্তা পচা রাজনৈতিক বন্দোবস্ত। অন্য পার্টিগুলো যেগুলো করে তোমরা সেটাই করছো, তোমরা আরো বেশি করছো খারাপটা। এবং পরে দেখা গেল যে তোমরা কয়েকদিন আগে লক্কর চক্কর বাসে চড়ে বাড়ি যাইতা, তারাই দেখা যায় শত শত গাড়ি নিয়ে জমিদারি স্টাইলে শটডাউন করতেছে।
তো এত টাকা কোথায় পাবো? এখন কথা হচ্ছে এই যে শুভঙ্করের ফাঁকি, এই যে অস্পষ্টতা, এগুলো কিন্তু মানুষ বুঝে না তা না। মানে তোমরা যেটা করতেছো সেটা হলো যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আসলে কিছু না, শুভঙ্করের ফাঁকি। মানে পুরান মাল নতুন প্যাকেটে ঢুকাই দিতেছো, এটাই। এবং ইতোমধ্যে অনেকগুলো জরিপ হয়েছে, কোনো জরিপেই ছাত্রদের সমর্থন 5%-এর উপরে যায় নাই, লেস দেন 5%। সেখানে আওয়ামী লীগ 40%, বিএনপি 40%। এবং অনেকেই মনে করেন যে এই ছাত্ররা পাবলিককে হতাশ করেছে, তাদের উপর অনেক আশা করেছিল মানুষ। এবং কেউ কেউ বলতে শুরু করেছে যে এদের এই কাজ কারবারে তাহলে আওয়ামী লীগই ভালো ছিল, এটাও অনেকে বলছে এখন। তবে হ্যাঁ, ছাত্রদের দিন একদম ফুরিয়ে যায়নি, যেহেতু তারা বয়সে এখনো তরুণ, এখনো সম্ভাবনাময়, তারা চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে কেউ কেউ মনে করছেন যে এদের ব্যাটাগিরি মোটামুটি শেষ, কারণ এই রাজনীতির চূড়াবালিতে তারা হারিয়ে যাবে যখন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং তখন তাদের আস্থান হবে ওই জামাত ইসলাম নামে এবি পার্টি, অর্থাৎ ওই নদী সমুদ্রের সাথে গিয়ে মিলবে। হ্যাঁ, এদের সমুদ্র হচ্ছে জামাত অথবা এবি পার্টি, ওইখানেই তাদের ঠিকানা হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বা দেশের সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি, সেখানে সেনা প্রধানের বক্তব্যের একটা গুরুত্ব আছে। আজকে তার বক্তব্যকে অনেকেই কোট করেছেন। যেমন প্রথম আলো বলেছে, শান্তির দেশ চাই, হানাহানি চাই না। দর্শক, কথাটা খেয়াল করেন, কেন তিনি এই কথা বলছেন। তার মানে হচ্ছে এটা বাস্তবতা যে এখন একটা হিংসা হানাহানি চলছে কিন্তু বিভিন্ন পর্যায়ে, যেটা তিনি চাচ্ছেন না। তাই বলছেন শান্তির দেশ চাই। তাহলে শান্তির দেশ মানে এটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক আকাঙ্ক্ষা, সেই কথাটাই কিন্তু তিনি ইঙ্গিত দিচ্ছেন। তিনি সরাসরি বলছেন না নির্বাচনের কথা, সরাসরি বলছেন না গণতন্ত্রের কথা, সরাসরি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন না, কিন্তু সামগ্রিকভাবে যে আহ্বান, সেটা কিন্তু সেই গণতন্ত্র, সেই মানবাধিকার, তারই কিন্তু প্রতিফলন ঘটছে সেনাপ্রধানের বক্তব্যে। তিনি বলছেন, আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না, শৃঙ্খলার দেশ চাই। বলছেন বিভিন্ন মত থাকতে পারে, অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। দেখেন, এটা হচ্ছে ডেমোক্রেসি। একে অপরের বক্তব্য মতামতকে যেন শ্রদ্ধা করি, আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমাদের একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাবোধ থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা জরুরি। দেখেন, এখানেও কিন্তু ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের কোনো বিকল্প নেই। সেই কথাটাই তিনি বলছেন যে ভিন্ন মতকে শ্রদ্ধা করা, মানে আপনার মতের সাথে আমার মিলল না, সাথে সাথে আপনি শত্রু হয়ে গেলেন, এই এবং হানাহানি শুরু করলেন, আপনাকে আমি উচ্ছেদ করলাম, ধ্বংস করলাম, আপনাকে নির্মূল করার জন্য আমার শক্তি কাজে লাগালাম, এটা যাতে না হয়। অর্থাৎ ভিন্ন মতকে শ্রদ্ধা সম্মান করার মধ্য দিয়ে যে গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থা, সেটাকেই তিনি বলছেন যে আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। ফলে আজকে যেই জায়গায় তিনি বক্তব্য রেখেছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই কথা বলছেন। এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বক্তব্য রেখেছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান রেখেই কিন্তু এই কথাগুলো বলছেন। বৌদ্ধ বিহার অর্থাৎ বৌদ্ধ সম্প্রদায়ের কে সামনে রেখে তিনি যে বক্তব্য রাখলেন সেটা শুধু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে না, বিভিন্ন যে ধর্ম বর্ণের তাদের মধ্যে যেই মাঝে মধ্যেই একটি উত্তেজনা তৈরি হয় এবং কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে এবং বাংলাদেশকে কেউ কেউ দায়ী করার চেষ্টা করে, সেই জায়গা থেকে বের হয়ে তিনি বলছেন যে সব ধর্ম মত যার যার সেখানে যাতে সহাবস্থান থাকে এবং একটা শান্তি থাকে। তিনি বলছেন যে গৌতম বুদ্ধের যেই নীতি, অহিংসবাদ এবং সম্প্রীতি, মানুষের প্রতি ভালোবাসা, হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই। তিনি বলছেন যে আমরা সবাই আপনাদের সঙ্গে আছি, এই দেশ সবার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবারই এই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করতে চাই। তার মানে দেখেন যে এই যে মানে ধর্মীয় যে রেষারেষি উগ্রতা, সেটা পরিহার করে সবাই মিলেমিশে, সবাই যেহেতু এই দেশের নাগরিক, ফলে সবাই শান্তিপূর্ণভাবে থাকুক, এটাই হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বার্তা। দর্শক, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না। সমন্বয়করা কত বড় বিপদের মধ্যে পড়তে চলেছেন দেখেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাছাড়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরও তারা কঠিনভাবে অনেক তাছাড়া এই সমন্বয়করা
তাছাড়াও এই সমন্বয়করা সেনাপ্রধানকে নিয়ে অনেক কথা বলেছে, এই জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সমর্থন করে, তাদের পতন পর্যন্ত যে কোনো মুহূর্তে হতে পারে। দর্শক, বেশি কথা বাড়াতে চাচ্ছি না, আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন এই ভিডিওতে দেখে ফেলেছেন। তাছাড়া বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, রাজনৈতিক পরিবেশ কোথায় কি হচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা কি বলতে চান? এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের তথ্য মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।